গল্পের ঝুলিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি বেশ কিছুদিন আপনাদের নতুন গল্প শোনাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আর এটাও জানি আপনারা বেশিক্ষণ আমার উপর রাগ করে থাকতে পারবেন না। তাহলে শুরু করি আজকের গল্প। প্রতিভা বসু বাংলা সাহিত্যের জগতের একটি বিশিষ্ট নাম। তিনি পরিণত, নির্ভীক এবং আধুনিকা লেখিকা। আজ আমি আপনাদের প্রতিভা বসুর লেখা ছোট গল্প প্রথমা শোনাচ্ছি। ব্রেকফাস্ট তৈরি করতে করতে গান করছিল ফ্রেড, অ্যালফ্রেড মলেটিভ, একাধারে পপ আর্টের গুরু এবং বিখ্যাত লোকসঙ্গীত গায়ক। ফ্রেড সুন্দর, মাথা ভর্তি সোনার মতো চুল, বড় বড় চোখ, সরু নাক, পাতলা ঠোঁট। বয়স 28 পেরিয়ে 29। প্রেমিকার সংখ্যা 29 দুগুণে 58। গ্রীষ্মের বিকেলে যখন খুব হাওয়া দেয়, দলে দলে ঝাঁকে ঝাঁকে যুবক যুবতীরা স্বেচ্ছাচারী হয়ে ঘুরে বেড়ায় ওয়াশিংটন স্কোয়ারে। ফুলের দোকানে তাদের দোকান উজাড় করে সব ফুল বাইরে এনে সাজায়। ফুটপাত ভরে ক্যাফে সারি বসে। পরিচারক পরিচারিকারা উদ্ভ্রান্ত হয়ে খাদ্য পানীয় পরিবেশন করে। সেই সময় পড়ন্ত সূর্যের তীব্র আলোয় ইজেল খাড়া করে পথের ধারে দাঁড়িয়ে ছবি আঁকে ফ্রেড। ছবি আঁকা দেখতে দাঁড়িয়ে যায় সবাই। অল্প বয়সী মেয়ের সংখ্যাই অধিক। তারা ছবির চেয়ে ছবির আঁকে এঁকে দেখে বেশি। ফ্রেডও তাদের দেখে, চোখে মুখে প্রেম করে। একসঙ্গে 5-6 জন মেয়েকে ভুলিয়ে রাখে। প্রত্যেকেই ভাবে সেই একতম। আসলে মেয়েরা তার কাছে মশা মাছি। নেশাতেও তার জুড়ি নেই। মদ, গাঁজা, ভাং, চণ্ডু, চরুস ইত্যাদি যতগুলো নাম স্বদেশে বিদেশে প্রচলিত আছে, তার যে কটা পায় নির্বিচারে গ্রহণ করে। এদিকে গাল ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল, পোশাক যথাসম্ভব নোংরা, জিভ অশ্লীল, কথায় অনলস। ইদানিং এই খাপামি তার আরও বেড়েছে। আর যত এইসব বাড়ছে, আগুনের পতঙ্গের মতো মেয়েরা ততই ঝাঁপ দিচ্ছে সেই অনলে। ছবি আঁকতে আঁকতে সূর্য যখন হেলে যায়, সে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে ফ্রেড ইজেল গোটায়। গ্রিনিচ গ্রামেরই বাসিন্দা সে। একটা সুন্দর একতলা অ্যাপার্টমেন্টে থাকে। বাড়ি গিয়ে সেই সময় সে ডিনার খায়, তারপর আবার বেরোয়। এবার রংতুলির বদলে গিটার থাকে হাতে। একটু দূরে রাস্তা থেকে কয়েক ধাপ নেমে একটা আধো অন্ধকার ঘরে তারস্বরে জ্যাজ বাজে। কোমর নাচিয়ে নাচিয়ে পায়ে তাল দেয় শ্রোতারা। চোখ নাচিয়ে শরীরের অধিকাংশ উন্মোচিত রেখে ভারী চেহারার নিগ্রো মেয়ে পানীয় বেচে। জ্যাজের শব্দের লোক জমে সেখানে। সব আসন ভরে গেলেই জ্যাজ থেমে যায়। তারপরই হাতে গিটার নিয়ে অ্যালফ্রেড রংমঞ্চে অবতীর্ণ হয়। গিটারে ঝংকার তুলে কণ্ঠস্বরে সুরের সুরধ্বনি বইতে দেয়। ভারী আওয়াজে গম গম করতে থাকে নিচু সিলিংয়ের আধো অন্ধকার ঘরটা। সবাই মোহিত হয়ে তাকিয়ে থাকে মুখের দিকে। গান গাইবার সময় তাকে একনিষ্ঠ দেখায়। মেয়েরা দুলে দুলে আহা উহু করে, যেন মূর্ছা যাবে এমনি ভাব। ফ্রেড তাদের ফ্লাইং কিস দেয়, চোখ টেপে হাসি বিলোয়। তখন তার সোনালি চুলের ঢেউ কপালে দুলে, বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে সেখানে। মেয়েরা বুকে হাত দিয়ে আবেগ সংবরণ করে। তারই মধ্যে কেউ কেউ পণ করে এই কঠিন হৃদয় মানুষটিকে জয় করবেই করবে। তারা কাছে আসে, আলিঙ্গনে আবদ্ধ হয়, দিনে রাত্রে লেগে থাকে পেছনে। তারপর একদিন বুঝতে পারে কাঙাল করে সরে পড়েছে অসৎ লোকটা। কিন্তু অসৎ লোকটার উপার্জন প্রায় গল্প কথার মতো সত্য, তাই আবার ভিড় জমতে দেরি হয় না। এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অ্যালফ্রেড মলোটভ, এক ডাকে যার নাম চিনে ফেলে সবাই। আসলে ফ্রেড জীবনটাকে একটা জুয়োর পাশা ছাড়ার কিছুই ভাবে না। ভালোবাসায় তার বিশ্বাস নেই, ভালোত্বে তার ততোধিক অবিশ্বাস। এক সময় পিতৃমাতৃহীন বালক হয়ে যখন নাকে মুখে ধুলোমাখি মেখে না খেতে পেয়ে ছিঁড়া পোশাকে ঘুরে বেরিয়েছে জগৎটাকে, তখনই চিনে ফেলেছে সে। একটু বড় হতে হতে নিজের নানান রকম ভগবান দত্ত বিদ্যাকে সে অনুভব করেছে। কিন্তু যে বিদ্যা চেষ্টা করে আয়ত্ত করতে হয়, ঝোঁক ছেপেছে তারই উপর। কি করে যে স্কুলের গণ্ডি ছাড়িয়েছিল ট্যাক্সি চালিয়ে, বাগান রক্ষক হয়ে, ভ্যালের কাজ করে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার দিকে হাত বাড়িয়েছিল, ভাবতে গেলে সেসব এখন স্বপ্ন। তখন জীবনটাকে এত অর্থহীন মনে হয়নি। একটা আশা ছিল সামনে।
এখন তা নেই। সেই মানুষ এখন সম্পূর্ণ মৃত। এখন শরীরের খাঁচায় সে যে প্রাণ বহন করে তা ইস্পাতের, তার মধ্যে কোথাও কোনো বাষ্প নেই, শুকনো খটখটে। সে মনে করে বেঁচে থাকা আর মরে যাওয়া এই তো মাত্র দুটো ঘটনা, মাঝখানে সামান্য কয়েকটা বছরের দাপাদাপি। তার মধ্যে প্রেমেরই বা কতটুকু মূল্য? ভালোবাসা নামক বৃত্তিটারই বা কী দাম? আর সত্য মিথ্যা সততার মধ্যেই বা কী তফাৎ? মানুষ নামক পশুদের সে খুব ভালো করে দেখে নিয়েছে। দেখে দেখে সেও পশু হয়েছে। দোষ কি? পশুদের সংসারে পশু ছাড়া আর কিছু হওয়া মানে হেরে যাওয়া, তাদের দাঁত আর নখের তৃপ্তি সাধন করা। এই হচ্ছে তার থিওরি, অর্থাৎ জীবনে সে বীতস্পৃহ। সেদিন সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করতে করতেও গান করছিল, এই সবও ভাবছিল। সবসময় যেন একটা আক্রোশ আর প্রতিহিংসা তার মনটাকে দখল করে থাকে। যতক্ষণ কাজ করে নিষ্কৃতি পায়, কাজ থামলে হয় বিরক্তি নয় রাগ, বেঁচে থাকার বিড়ম্বনায় বিধ্বস্ত। সিরিয়ালের মধ্যে ফ্রিজে রাখা ঠান্ডা দুধ ঢেলে চেয়ারে টেবিলে সে গুছিয়ে বসল। আজ তার বেরোবার তাড়া আছে। আজ শনিবার। মার্থা নামের যে সুন্দরী মেয়েটির সঙ্গে এখন সে ঘনিষ্ঠ, আজ তার ছুটি। সারা দিন একসঙ্গে কাটাবে। চামচে দিয়ে হাপুস হুপুস খেলো। মস্ত মস্ত দুটো ডিমের পোচের সঙ্গে খানিকটা বেকনও খেলো, রুটি মাখন দিয়ে। প্রকাণ্ড আপেলটায় কামড় বসাতে বসাতে তাকিয়ে দেখল পিয়ন এসে তার বারান্দার বাক্সে একটা চিঠি ফেলে দিয়ে গেল টুপ করে। নিরুৎসুক ভঙ্গিতে দরজা খুলে বাইরে এলো সে। ছোট্ট বারান্দা এখন ফুলে ফুলে ছাওয়া, গরম পড়েছে। বাক্স থেকে চিঠিটা নিয়ে ভুরু কুচকে তাকিয়ে থাকতে হলো কিছুক্ষণ। চিঠিটা এসেছে ভারতবর্ষ থেকে। কার? একটু পরে চোখে আলো জ্বলল। ডক্টর বাগচি, তার প্রাক্তন অধ্যাপক। সে যখন ছাত্র ছিল তাদের বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পড়াতে এসেছিলেন, এবং মাত্র দুজন, একজন মানুষের মতন আরেকজন মানুষ, যাকে ফ্রেড শ্রদ্ধা করেছিল, ভালোবেসেছিল, যার সঙ্গ তার অশান্ত মনকে শান্তি দিয়েছিল। ধর্ম এবং সাহিত্যের এমন অনেক পাঠ সে এই কবিতা পাগল ভারতীয় ব্যক্তিটির কাছে নিয়েছিল, যা সে জীবনে ভুলবে না। চিঠিটা তাড়াতাড়ি খুলে ফেলল। ভদ্রলোকটি ফিরে যাবার পর আগে মাসে মাসে লিখতেন তাকে, সেও জবাব দিত। তারপর কালের স্রোতে কখন থেমে গেছে সে আবেগ মনেও নেই। এতদিন পরে চিঠিটা পেয়ে খুব ভালো লাগলো। তাড়াতাড়ি খামের মুখটা ছিঁড়ে বার করে নিল কাগজটা। লিখেছেন, ফ্রেড, অনেকদিন তোমার খবর জানি না, কিন্তু মনে মনে জানি তুমি ভালো আছো, যোগ্য হয়েছ। তোমার গান, তোমার ছবি, তোমার সাহিত্য প্রেম তোমাকে ঐশ্বর্যবান করেছে। আমি সব সময় তোমাকে আশীর্বাদ করি। এতদিন পরে আজ তোমাকে চিঠি লিখবার একটা উদ্দেশ্য আছে। আমার মেয়ে সম্প্রতি একটা বৃত্তি পেয়ে তোমাদের দেশে পড়তে যাচ্ছে। প্রথম গিয়ে অচেনা অজানা স্বজন বিরহিত দেশে তার নিশ্চয়ই খারাপ লাগবে। আমার মনে হয় তুমি যদি সেই সময় একটু সময় করে তাকে একটু দেখাশোনা করো, তার ভালো লাগবে। সে ক্যালিফোর্নিয়া যাচ্ছে, পথে নিউ ইয়র্কে আমার এক সহকর্মী ডক্টর জোসেফের ওখানে উঠবে, দিন 7 থাকবে। তুমি তাকে অন্ততপক্ষে মিউজিয়ামগুলো ভালো করে দেখিয়ে দিও। সম্ভব হলে মেট্রোপলিটনে একটা অপেরা। তার হাতে যথেষ্ট ডলার থাকবে না, দরকার মতো তুমিই দিও। তোমাকে কিছু লিখতে আমার সংকোচ হয় না, কিন্তু সকলকে তো আর সব লেখা যায় না। বেশি বলা বাহুল্য। ভালোবাসা নিও, ভালো থেকো। আমার মেয়ের নাম দেবযানী, আমরা জনু বলে ডাকি। আশা করি তাকে তোমার খারাপ লাগবে না। তার ফোন নাম্বার এবং ঠিকানা নিচে দিলাম। নির্মলেন্দু বাগচি। চিঠিটা তার আগে বাড়ি থেকে ঠিকানা কেটে এখানে এসেছে। দেরি হয়েছে কয়েকদিন। তারিখ মিলিয়ে দেখা গেল মেয়েটি কাল পৌঁছে গেছে এই শহরে। ডক্টর বাগচির কন্যার জন্য কিছু করা নিশ্চয়ই তার কর্তব্য, কিন্তু আজ শনিবার, আজ তার নতুনতম প্রেমিকা মার্থার ছুটির দিন। চিন্তিতভাবে ফ্রেড বাকি আপেলটা খেয়ে ফেলল। ঠিক করতে পারল না ডক্টর বাগচির মেয়েটির সঙ্গে আজই যোগাযোগ করবে, অথবা কাল, অথবা পরশু। ছুটির দিন দুটো নষ্ট করতে মন চাইছিল না। যদি মেয়েটি দিন 7 থাকে, সময় আছে অনেক। সোমবার সকালে দেখা করলেও ক্ষতি নেই। দরকার হলে মেয়েটিকে নিয়ে সে ঘুরিয়েও আনতে পারবে শহরে, লাঞ্চ খাইয়ে দিতে পারবে। তার কাজ তো সেই বিকেল 4টে, তার আগে তো সারাবেলাই ফ্রি। মার্থারও সে সময় কাজ থাকে। মার্থা ব্যাংকে চাকরি করে, ভারী কড়া চাকরি। শনিবার ছাড়া ফুরসত নেই। ভাব হয়েছে নতুন,
কিন্তু ভালো করে পাওয়াই যাচ্ছে না। অমন সুন্দর নরম শরীর সময়ের অভাবে ভোগে লাগছে কই। ডক্টর বাগচি যতই শ্রদ্ধেয় হন, তার কোনো অনুরোধ বা আদেশ রক্ষা করা যতই কর্তব্য বলে মনে হোক, ছুটির দিনটা এভাবে নষ্ট করতে কিছুতেই রাজি হলো না ফ্রেড। কিন্তু টেলিফোন করলো একটি। হ্যালো, আমার নাম অ্যালফ্রেড মলোটভ। এখানে কি দেবযানী বাগচি বলে কেউ আছেন? আমিই বলছি। ও, আমি আপনার বাবার ছাত্র। নাম শুনেই বুঝতে পেরেছি। টেলিফোনের জন্য অনেক ধন্যবাদ। আপনি কাল এসে পৌঁছেছেন? কাল রাত্রে। আপনার বাবার চিঠিটা আমার পুরনো বাড়ি ঘুরে এসেছে, তার ঠিক সময় পাইনি, নইলে এয়ারপোর্টে যেতাম। না না, তা কেন? সেটাই আমার উচিত ছিল। কোনো অসুবিধে হচ্ছে না তো? একটু চুপ করে থাকলো অর্পিট। তারপর বলল, ওরা বাড়ি নেই কাল থেকে। কারা? ডক্টর জোসেফ আর তার স্ত্রী হঠাৎ খবর পেয়েছেন মেয়ের অসুখ, খুব খারাপ অবস্থা, তখনই শিকাগো চলে গেছেন। আমার জন্য অবশ্যই সব ব্যবস্থা করে রেখে গেছেন। এয়ারপোর্টেও একজন গিয়েছিলেন। কিন্তু একা বাড়িতে? আপনি একা আছেন? একেবারে। আচ্ছা, আমি ভাবছি আজ বিকেলের প্লেনেই ক্যালিফোর্নিয়া চলে যাব। আজই? ওখানে ডরমে বন্দোবস্ত আছে। একা একা কী করবো এখানে? ফ্রেড এবার চোখ কুচকে মাথা নাড়ল, পলকের জন্য ভাবলো, তারপর বলল, আচ্ছা দাঁড়ান, আমি যাচ্ছি। ফোন ছেড়ে দেওয়া মাত্রই ক্রিং ক্রিং করে বেজে উঠল আবার। মার্থা ফোন করছে। কখন আসছো? আসছি না মানে? হঠাৎ একটা কাজ পড়ে গেল। ছুটির দিনে আবার কি কাজ? ভারতবর্ষ থেকে একটি মেয়ে এসেছে, দেখা করতে হবে। ভারতবর্ষ থেকে মেয়ে এসেছে তো তোমার কি? আমার অধ্যাপকের মেয়ে, গুরুকৃত্য করা উচিত। তা বলি শনিবারে? ভেবো না, আজ বিকেলেই বিদায় হবে, রাতটা দেবে তো? তোমার তো কেবল ওই একই চিন্তা। রাত যদি এতই প্রিয়, তবে আমার প্রস্তাবটায় কান দিচ্ছ না কেন? রাত তো তবে হাতের মুঠোয়। হবে হবে, সব হবে। তাহলে রাতে দেখা হচ্ছে, কেমন? তুমি বড় দস্যু। ফোন ফাটিয়ে ফ্রেড হাসল। ওয়াশিংটন স্কোয়ার থেকে ব্রুকলিন সাবওয়ের দয়ায় হুশ করে পৌঁছানো গেল। মাটির তলা থেকে ব্রুকলিন হাইটসে উঠে এলো ফ্রেড। বাড়িটা বড় রাস্তার ওপরই, সুতরাং খুঁজতে হলো না বেশি। 16 তলার ওপর 25 নম্বর অ্যাপার্টমেন্ট। টোকা দিতে না দিতেই দরজা খুলে গেল। মনে হলো অত্যন্ত ব্যাকুলভাবে প্রতীক্ষা করছিল মেয়েটি। সম্ভাষণ শেষ করে ফ্রেড ঘরে এসে বসল। সুন্দর ঘরটি, জানলা দিয়ে এক ফালি সমুদ্র চোখে পড়ে। দেবযানী জড়সড় হয়ে বসল, ভঙ্গিটা বিব্রত। কোনো ভারতীয় মেয়ের সঙ্গে যদিও এই প্রথম দেখা নয় ফ্রেডের, কিন্তু তবুও তার প্রথমেই মনে হলো এর আগে সে যে দুটি মেয়েকে দেখেছিল তারা শাড়ি পরেছিল বটে, কিন্তু আর কোথাও অন্য দেশের কোনো ছাপ ছিল না। মনে হচ্ছিল এ দেশেরই কোনো মেয়ে শখ করে শাড়ি পরেছে। তাদের চুল কাটা ছিল, রঙিন ঠোঁটে সিগারেট ছিল, ছোট স্ট্র্যাপের জামা ছিল, মুখে গভীর প্রলেপ ছিল প্রসাধনে, ইংলিশ ভিন্ন ভাষা জানা ছিল না, এবং সেটা তারা নিজেরাই সগৌরবে ঘোষণা করেছিল। গায়ের রং অবশ্য কালো ছিল, ওইটুকু মুছে ফেলতে পারেনি। সেই মেয়ে দুটির সঙ্গেও প্রেম জমেছিল ফ্রেডের। মেয়ে বলেই জমেছিল, ভালো লেগেছে বলে নয়। এই মেয়েটির সঙ্গে দেখা গেল তাদের কোনো মিল নেই। মুখখানা বেশ একটা কাঁচা সরস লাবণ্যে ভরা, কপালে গোল করে একটা লাল টুকটুকে টিপ, লম্বা বেনি পিঠে ছড়ানো, গলায় সরু হার, হাতে মোটা বালা। তাহলে আপনি আজ চলে যেতে চান? ফ্রেড আলাপে প্রবৃত্ত হলো। কি আর করবো, ওরা কেউ নেই। চোখ তুলে তাকালো দেবযানী। তার চোখের বড় বড় কালো পক্ষ মসৃণ গালে ছায়া ফেলল। ওরা না থাকলে কি হয়েছে? ফ্রেড উৎসাহ দিয়ে বলল, বাড়িটা তো আছে, নিশ্চয়ই অন্যান্য বন্দোবস্তও আছে। তা আছে, এমনকি 1 সপ্তাহের খাবার পর্যন্ত রেখে গেছেন ফ্রিজে। তবে আর কি, শহরটা ঘুরে দেখে যাবেন না, তা কখনো হয়? ডক্টর বাগচি লিখেছেন অন্তত মিউজিয়ামগুলো যেন আমি আপনাকে দেখিয়ে দিই। কিন্তু চলেই যদি যান, তবে কাকে দেখাবো? আমাদের কলেজ শুরু হয়নি এখনো। আমি ভেবেছিলাম যে কদিন ক্লাস আরম্ভ হতে বাকি নিউ ইয়র্কে কাটিয়ে যাব। খুব ভালো কথা। হলো কই? কেন? দেখুন না, সময় বুঝে ওদের বিপদ হলো। আরে কিন্তু বাড়িটা তো ওরা খুলে রেখে গেছেন, থাকার জায়গা তো আছেই।
একা একা থাকবো কি করে? দোষ কি? একটা আস্ত ফ্ল্যাটে একা থাকা যায়? কেন যাবে না? সব বন্দোবস্তই তো আছে। তা থাকলোই আমার ভয় করে না। ভয়? অনেকক্ষণ যেন বোধগম্য হলো না শব্দটা, তারপরে হেসে ফেলল ফ্রেড। কি আশ্চর্য! আপনি ছোট নাকি যে ভয় করবে? এই বিদেশ বিভুঁয়ে একা একটা ফ্ল্যাটে বাস করতে ভয় পাবে না, এটা দেবযানীর কাছে যতটা অসম্ভব, ফ্রেডের কাছে ততই সম্ভব। ছোট থেকেই তারা একা জীবনে অভ্যস্ত। আর সেই সব একা ঘরে ঘুমিয়ে, দরকার মতো একা বাড়িতে কাটিয়ে বড় হয়ে ওঠা। এই ভয় তাদের মগজে ঢোকে না। দেবযানী খুব সরলভাবে বলল, কাল সারা রাত আমি ঘুমোইনি, কত রকম যে শব্দ হয়েছে। আমি কি আর কখনো একা থেকেছি? একা বাড়িতে দূরের কথা, একা ঘরেও কখনো ঘুমোইনি। সে কি? আমি আর আমার বোন এক ঘরে শুতাম। তাহলে তো বোঝা যাচ্ছে আপনি খুব বীর পুরুষ, কিন্তু ভয়টা কিসের? কি জানি, দরজা ভেঙে চোর ডাকাত ঢুকবে? অত সব জানি না। মৃত আত্মারা চারপাশে ঘুরে বেড়াবে? ওরে বাবা! ফ্রেডের হাসি উচ্চগ্রামে উঠল। দাড়িতে হাত বুলিয়ে বলল, আমাকে দেখে আবার ভয় পাচ্ছে না তো? একটু হাসলো দেবযানী। বাবার বর্ণনার সঙ্গে কিন্তু সবটা মিলছে না। কি বর্ণনা দিয়েছিলেন উনি? উনি 5 বছর আগেকার একটা শান্ত শিষ্ট যুবকের কথা বলেছেন, কিন্তু আমি জানতাম শখের ভিখিরি বীর সম্প্রদায়ের আপনি গুরুদেব। কি? হাওয়াটা তো আমাদের দেশেও গেছে কি না? আমি আপনার বাবার ছাত্র, এছাড়াও যে আমার অন্য একটা পরিচয় আছে তা কি আপনি জানতেন? ছবি এঁকে, গান গেয়ে দেশ বিদেশে মান সম্মান উপার্জন, প্রতিপত্তি কিছুই তো আপনার কম নেই। তবে এই কিম্ভূত কিমাকার বৃত্তিটা যে কেন ধরেছেন এটা আমার বুদ্ধিতে আসে না। অথচ আপনার গান কি মধুর! আমার কাছে আপনার দুখানা রেকর্ড আছে। আমাদের দেশের একজন আধুনিক কবির ঘরে আমি আপনার আঁকা ছবিও দেখেছি। ভারতবর্ষে তাহলে আমার খ্যাতি পৌঁছেছে বলুন? গুণযোগ্যতার খ্যাতি মুখ ভর্তি দাড়ি না রাখলেও পৌঁছয়। ইচ্ছাকৃত নোংরা ছেঁড়া জামা কাপড় না পরলেও কিছু আকর্ষণ কমে যায় না। একটু থমকালো ফ্রেড। তার ঔদ্ধত্য, অন্যকে অকারণে আহত করার আক্রোশ, সব কিছুতে একটু ধাক্কা লাগলো। প্রথম পরিচয় হাজার হাজার মাইল দূরের একটা ছোটোখাটো মেয়ে এমন 5 কথা শুনিয়ে দেবে তা সে ভাবেনি। প্রসঙ্গ বদলে বলল, ডক্টর বাগচি ভালো আছেন? যথাসম্ভব। যথাসম্ভব কেন? বাবার একটা স্ট্রোক হয়ে গেছে, খুব সাবধানে থাকেন। এই জন্যই তো আমি আসতে চাইনি, তবু জোর করে পাঠালেন। আমি অনেক দিন খবর নিতে পারিনি। ওর মতো ভক্তিভাজন খুব কমই আছেন আমার জীবনে। উনিও বলেন আপনার মতো ছাত্ররত্ন আর উনি কখনো পাননি, যদিও আপনার বর্তমান জীবনযাপন পদ্ধতি ওর জানা নেই। আপনার জানা ছিল? তা ছিল, এবং সেটা আপনার পছন্দ নয়? না। আপনার বাবা লিখেছেন আপনাকে দরকার মতো সাহায্য করতে, সেটাকে আমি করতে পারি? আমি কিছু ডলার নিয়ে এসেছিলাম। আমাকে আজ এয়ারপোর্টে তুলে দিয়ে আসতে পারবেন? এই শহরের পথঘাট কিছুই আমি চিনি না। ডক্টর জোসেফরা থাকবেন না জানলে আমি অচেনা জায়গায় এক রাতও থাকতাম না। একটা কথা বলবো? বলুন। যে কদিন ডক্টর জোসেফরা না আসেন আপনি কিন্তু আমার অ্যাপার্টমেন্টেও থাকতে পারেন। আমার ল্যান্ডলেডি ঠিক পাশের ঘরেই থাকেন, খুব সহৃদয় মহিলা। আমার মনে হয় সেখানে আপনার ভয় করবে না। দেবযানী ইতস্তত করে বলল, আপনার অসুবিধা হবে না? আমার কিসের অসুবিধে? কাছে আমার বন্ধু থাকেন, আমি সেখানে গিয়ে থাকবো রাত্রিবেলা। তার চেয়ে আমার চলে যাওয়াই ভালো। এই শহরটাতে আমার নিবাস। আপনি ডক্টর বাগচির মেয়ে, কেবলমাত্র থাকবার অসুবিধের জন্য আপনাকে বিদেয় দিয়ে আসবো, সেটা আমার ভালো লাগছে না। আমি অনুরোধ করছি আপনি আমার অতিথি হন, আমি খুব খুশি হব। তবু চুপ করে রইল দেবযানী। কি ভাবছেন? ভাবছি যাব না থাকবো। থাকুন। বাবার কাছে শুনে শুনে এই নিউ ইয়র্ক শহর আমার প্রায় মুখস্থ, অথচ শুধু মাটি ছুঁয়ে চলে যাব, কিছুই দেখব না, ভালো লাগছে না। কিন্তু তা বলে যার বাড়ি তাকে গৃহচারা করে নিজে কায়েমি হব, তাও মনোপুত নয়। আপনার বাবা আমাকে যখন দেখেছিলেন আমার চালচুলো কিছুই ছিল না। থাকলে মনে হয় তিনি আপনাকে তার ছাত্রের বাড়িতেই উঠতে বলতেন। আমাকে উনি বিশ্বাস করতেন। অবিশ্বাসের প্রশ্ন উঠছে কোথায়? আপনার চোখে মুখে। কখনো না। তাহলে চলুন এখনই নিয়ে যাই। এখনই? আর কি জন্য ভয় পেতে একা বাড়িতে পড়ে থাকবেন? চোখে চোখে হাসল ফ্রেড। দেবযানী উঠল।
কিন্তু ভেতরে ঘরে গিয়ে একটু দ্বিধা বোধ করল। এই প্রিয়দর্শন লোকটি বাবার যতই প্রিয় ছাত্র হোক, যতই গুণ থাক, গানের রেকর্ডের সমাদা যতই বিস্তৃত হোক, যাতে সে বিট, কি জঘন্য পোশাক, কি নোংরা দাড়ি, চেহারাটাকে কি করে রেখেছে। এই কতগুলো সং তৈরি হয়েছে বটে জগতে। এরা বিগড়েছে ঐশ্বর্যের চাপে, সমাজের কঠিন নিয়মের শৃঙ্খলে। কিন্তু ওই দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশে যে কি করে এদের প্রাদুর্ভাব হলো কে জানে। নেশা করতে লজ্জা নেই, অদ্ভুত এক বিকৃত জীবন। সুধেন্দুকে মনে পড়ল বিয়ে পড়াকালীন তার সহপাঠী ছিল। প্রথমে কমিউনিস্ট হলো, তারপর কখন জানি পদ্য লেখা ধরে বিট হলো। দিনের বেলা নেশা করে ট্রামে উঠেছিল, একদিন ধাক্কা মেরে নামিয়ে দিল কন্ডাক্টর। এই ওদের বড়াই। ও ঘরে ফোন ঘুরোবার শব্দ এলো। শোনো, আমার একটু দেরি হবে, কিন্তু রাতে তোমার ওখানে আসবো। হ্যাঁ, গানের ক্লাবে। ছবি? না, গানের ক্লাবে অপেক্ষা করো। না না, হ্যাঁ আচ্ছা, তা হয় না, জানোই তো ওরা মাসিক মাইনে দেয়। হ্যাঁ ঠিক আছে। জিনিসের মধ্যে একটি সুটকেস আর একটি হাত ব্যাগ। ফ্রেড ট্যাক্সি ধরল। পথ ফুরোতে সময় লাগলো। দুই চোখে কৌতূহল ভরে তাকিয়ে থাকলো দেবযানী। ফ্রেডের অ্যাপার্টমেন্টে এসেও সে খুশি হলো না, এই বাড়িতে তার ভয় কোনো কারণ নেই। একেবারে রাস্তার উপরে ঘর, সব সময় গাড়ি চলছে দেখা যায়। গম গম করছে লোকজন। ল্যান্ডের ঠিক পাশের ঘরে, মধ্যে দরজা। আসলে এটা একটা ফ্ল্যাটই নয়, নিজের বাড়িরই অংশ কেটে দেওয়া। ছোট্ট একটা শোবার ঘর আর মাঝারি একটা লিভিং রুম। দেখা গেল ফ্রেড নিজে যতই নোংরা থাকুক, বাড়ি তার আয়না। দেবযানীর সুটকেসটা ক্লসেটে ঢুকিয়ে দিয়ে বলল, যে কদিন আছেন ভেবে নেবেন আপনারই বাড়ি। আমি বাড়ি থাকি খুব কম। সকালের দিকটাতে অবশ্য বেরোই না, কিন্তু বেলা 2টোর পরে সেই যে ছবি আঁকতে পথে যাই, ফিরি 6টায়, খেয়ে আবার গানের ক্লাবে ছুটি একেবারে রাত 1টা। দরকার হলে সকালেও বাইরে থাকতে পারি, আর রাত্রে তো থাকবই না। বাড়িওয়ালি মিসেস মিলার ঘরে ঢুকে অবাক চোখে দেখতে লাগলেন দেবযানীকে। বেশ খুশি হলেন পোশাক দেখে। বাঙালি মেয়ের বিনীত ভঙ্গিও তাকে মন্দ আকৃষ্ট করল না। আদর আপ্যায়নের ত্রুটি করলেন না কোনো। দেশে আত্মীয় বন্ধু পরিবৃত দেবযানী এই পরিবেশে একটু যেন স্বজনের গন্ধ পেল। ফ্রেড তাকে সেদিন দুপুরে অনেক জায়গায় ঘুরিয়ে আনলো, বাইরে ডিনার খাওয়ালো। বাড়ি ফিরে বাড়িওয়ালির হাতে সমর্পণ করে বিদায় নিল রাত্রিমা। গানের ক্লাবে গিয়ে দেখল মার্থা কথা মতো অপেক্ষা করছে সেখানে। দেখা মাত্রই আলিঙ্গনাবদ্ধ করে সে আদর করল ফ্রেডকে। এই প্রথম সে রাত্রির জন্য প্রস্তুত করেছে নিজেকে। 3 মাস পরে ধরা দিচ্ছে। মার্থা সুন্দরী, সুচতুর। ফ্রেডকে এর আগে অন্য কোনো মেয়ে 3 মাস ধরে এমন নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারেনি। ফ্রেড যদি ঘুরেছে ডালে ডালে, সে ফিরেছে পাতায় পাতায়। সে জেনেছে ফ্রেডকে আটকাবার জীবনকাঠিটি কোথায়। বিয়ের প্রস্তাব অনেক আগেই করেছে, ফাঁদে ফেলবার চেষ্টা করছে। সেদিন মন মাতিয়ে গান করল ফ্রেড, তার স্বরচিত গান। শনিবারের রাত, ভিড় জমেছিল খুব। মেয়েরা পাগলের মতো ঘিরে ধরল। সব ছাড়িয়ে মার্থার সঙ্গে একা হতে রাত বেড়ে গেল অনেক। হাত ধরাধরি করে পার্কের ভেতর দিয়ে তারা হাঁটতে লাগলো। আবদার করলো মার্থা, একটা গাড়ি কেনো ফ্রেড, এই যে তোমার জেদ যেমন তেমন থাকবে এটা ছাড়ো। এসব লোক দেখানো গরিবিয়ানা আর তোমাকে মানায় না। সবাই জানে তোমার রোজগার পর্বত প্রমাণ, সবাই ভুল জানে, আমিও ভুল জানি। তুমি আমার কি জানো? জানি মাসের শেষে তুমি কত ডলার উপার্জন করো। তাই জেনেই বোধহয় আমাকে ভালোবেসেছ। তুমি পথের ভিখিরি হলেও আমি তোমায় এমনি ভালোবাসতাম, তাই নাকি? সত্যি। অনেক ধন্যবাদ। ফ্রেড, বলো, আজ তোমার রোমাঞ্চ হচ্ছে না কেন? আজ আমাদের প্রথম মিলন হবে। ও, তোমার কি হয়েছে? কিচ্ছু না। তবে উৎসাহ নেই কেন? রাতের জন্য সঞ্চয় করছি। ভারী অসভ্য। মার্থা গলে গেল। মার্থা ওয়াশিংটন স্কোয়ার থেকে খুব দূরে থাকে না। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তারা পৌঁছলো এসে। দরজা খুলে মার্থা অন্ধকারে একবার আলিঙ্গন করলো, তারপর আলো জ্বালল। মার্থা আজ সেজেছিল সুন্দর করে। মাথার উইগ খুলে বাথরুমে গেল মুখের রং তুলতে। ফিরে এসে আর চোখে লক্ষ্য করতে লাগলো ফ্রেডকে। বারে বারে তাগাদা দিল প্রস্তুত হয়ে শোয়ার জন্যে।
কিন্তু ফ্রেড বসেই রইল। কি ভাবছিল কে জানে। অনেকক্ষণ একা বিছানায় শুয়ে শুয়ে মার্থা একসময় ঘুমিয়ে পড়ল। আর সকালে ঘুম ভেঙে দেখল ফ্রেড চলে গেছে। নিজের প্রবৃত্তিকে দমন করার অভ্যাস বহুকিল ছেড়ে দিয়েছে ফ্রেড। মার্থার জন্য তার কম তৃষ্ণা ছিল না এতদিন, কিন্তু সেই রাত্রে হঠাৎ তার ছাত্র জীবনের কথা মনে পড়ে গেল। আসলে সেই তখন থেকেই তার চরিত্রের মধ্যে একটা প্রবল অশান্তি লুকিয়েছিল। নিজেকে শিক্ষিত করার জন্য, উঁচু সমাজে তোলবার জন্য যে প্রাণান্তকার পরিশ্রম তাকে করতে হয়েছে, হয়তো তারই প্রতিক্রিয়া এই অশান্তি। সেই সময় পরিশ্রমের সীমাহীনতায় তার লণ্ডভণ্ড করে দিতে ইচ্ছে করেছে সমাজটাকে। ছবি সে চিরদিনই আঁকে, গানও তার আবাল্যের সঙ্গী, কিন্তু ছবি এঁকে গান গেয়ে ঠিক এভাবে দিন চালাবে এমন স্পৃহা তার ছিল না। বিয়ে পড়তে পড়তে আর পড়া হলো না, কঠিন অসুখ করলো, আর অসুখ থেকে উঠে পয়সার জন্য ছবি আঁকতে বসলো ফুটপাতে। আঁকতো পোর্ট্রেট, হাতে হাতে পয়সা, মুঠো ভরে উঠতে দেরি লাগলো না। তারপর পপ আর্টের প্রবর্তক হয়ে বিট হলো। গিটার বাজিয়ে পায়ে তাল দিয়ে অঙ্গভঙ্গি সহকারে গানের উৎপত্তিও এই ফুটপাতেরই ওপরে। ভিড় জমল খুব, খ্যাতি হলো, পাশে অখ্যাতি, প্রশংসার পাশে নিন্দা, ভালোবাসার পাশে ঘৃণা, ঈর্ষা, সব। আর হলো অর্থ। সঙ্গে সঙ্গে পতঙ্গের মতো যুবতীরা ঝাঁপ দিল সেই আগুনে। অদ্ভুত একটা জেদ হলো তখন, যত জেদ তত মজা। নোংরা ছেঁড়া কাপড় চোপড় ছাড়া এতদিন পোশাক জোটেনি। চুল ছাটার দাম অবস্থার অতিরিক্ত বলেই তা বাড়তে দিতে হয়েছে। দাড়ি কামাবার ব্লেডেরই বা মন্দ মূল্য কী? এগুলোকেই সে ভূষণ করে বিধাতা পুরুষের মতো এক এক দলের এক এক রকম প্রতিক্রিয়া দেখে বিজ্ঞ হতে লাগলো। হাতের কাছে যত মেয়ে পেল ছিঁড়ে খুঁড়ে দেখে নিল তাদের নারী নক্ষত্র। শেষ পর্যন্ত তার ভীষণতায় তার আকর্ষণ হয়ে দাঁড়ালো। কিন্তু এইসব জীবনসঙ্গিনীদের নিয়ে সে কী করবে? কদিন ঘর করতে পারবে? কেমন করে ভালোবাসবে এই স্বার্থান্বেষী শরীরটাকে? নিজের উপরে হঠাৎ কেমন একটা ঘেন্না হলো তার। অস্থির লাগলো বসে থাকতে। নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে এলো রাস্তায়। আলো ফুটেছে একটু একটু, একটু একটু শীত করছে। অনুভূতিটা ভালো লাগলো, পবিত্র লাগলো। আবার সে হাঁটতে লাগলো পার্কের দিকে। তবু রক্ষা, এ পাড়াটা বিট পাড়া। যত রাত হোক, যত ভোর হোক, যে পোশাকেই হোক, তুমি স্বাধীন, কেউ তোমাকে কিছু বলবে না। সারা নিউ ইয়র্ক শহরের কারাগারে এই একটা জানলা। পার্কে ঢুকে বেঞ্চিতে হেলান দিয়ে গান করতে করতে সে ঘুমিয়ে পড়ল। রাত্রিটা ভালোই কাটল দেবযানীর। সকালে উঠে কি করবে ভাবতে ভাবতে সে উনুনের কাছে এসে দাঁড়ালো। লিভিং রুমের সঙ্গেই কিচেন। ফ্রিজ খুলে দেখলো একবার, দেওয়ালে আলমারি খুলে জেনে নিল কোথায় কি আছে। অবাক হয়ে গেল। একলা একটা মানুষ, কি গুছানো সংসার, থরে থরে কত জিনিস, কত খাবার, শিশিভর্তি সুজি ময়দা পর্যন্ত। সুজি ময়দা দিয়ে কি করে এরা? লুচি হালুয়া খেতে জানে নাকি? মিসেস মিলার এলেন খবর নিতে। তিনি বললেন, গরম জলে সুজি ঢেলে আমরা সিরিয়াল খাই, মাংস ভাজতে ময়দার কোটিং নেই, কিন্তু চাকি বেলুন আছে। তবে কি করতে যদি লুচিই ভাজা না হয়? মিসেস মিলারও তারও একটা অন্য ব্যাখ্যা দিলেন। দেবযানী বলল, তাহলে আজ আমি আপনাদের একটা ভারতীয় ব্রেকফাস্ট দিই, কেমন? আমাদের মানে আমাকেও নাকি? নিশ্চয়ই। বাড়ির মালিকে বিনা অনুমতিতে মিসেস মিলারকে নিমন্ত্রণ করে বসল সে। মিসেস মিলারের মুখে আর হাসি ধরল না। তারপর লুচি আর হালুয়া তৈরি করলো, অমলেট ভাজলো, মাঝে মাঝে চকিত হতে লাগলো ফ্রেডের জন্য। তার জন্যে ফ্রেড বাড়ি ছেড়ে কোথায় রাত কাটাতে গেছে মনে মনে কৃতজ্ঞ না হয়ে পারল না। হয়তো সেজন্যই আনাড়ি হাতে এই ভোজের ব্যবস্থা। পার্কের বেঞ্চিতে বসে আর কতক্ষণ ঘুমানো যায়? তাড়াতাড়ি বাড়ি ফিরল ফ্রেড। তাছাড়া বাড়িতে অতিথি আপ্যায়ন করতে হবে তাকে, সকালের খাবার তৈরি করতে হবে, কিছু কেনাকাটা আছে। কিন্তু চাবি ঘুরিয়ে ঘরে ঢুকেই অতিথিকে তার জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করতে দেখে সে অবাক হলো। এটা আশা করেনি। মিসেস মিলার বসেছিলেন চেয়ারে। হেসে বললেন, আজ আমারও নিমন্ত্রণ তোমার ঘরে। ভারতীয় রান্নার গন্ধ পাচ্ছ তো? দেবযানী তাড়াতাড়ি পরিবেশনে ব্যস্ত হয়ে পড়ল। কেমন করে লুচির সঙ্গে ডিম মুড়ে খেতে হয়, কেমন করে হালুয়া খেতে হয় বুঝিয়ে দিল। কফি দিল, ফল ছাড়িয়ে দিল। সব শেষে বাসন মাজা নিয়ে একচোট ঝগড়া করলো ফ্রেডের সঙ্গে। তার যুক্তি, বাড়িতে একজন মেয়ে থাকতে এসব কাজে একমাত্র অধিকার তারই। মিসেস মিলার হাত বাড়াতে এলে বলল, আপনি গুরুজন, অতএব আপনার তো কথাই ওঠে না।
বয়সের এই সম্মান বড় একটা পাননি জীবনে। মিসেস মিলার অভিভূত হলেন। ক্লান্ত শরীরে তৈরি খাবার খেয়ে নিজের বাড়িতেই নিজেই অতিথির আদর ভোগ করে নেহাত মন্দ লাগলো না ফ্রেডের। সম্পূর্ণ নতুন সুস্বাদু খাদ্যের সঙ্গে যত্নের নতুন আস্বাদে সে চমৎকৃত হলো। হেসে বলল, ভাগ্যিস ডক্টর জোসেফরা এখানে নেই। ভাগ্যিস দয়া করে এই হতচ্ছাড়া মানুষটার বাড়িতে এসে তাকে ধন্য করলেন। তা নইলে এমন সুপ্রভাত আর জীবনেও হতো না। দেবযানী বাসন ধুয়ে সাজিয়ে রাখতে রাখতে বলল, যত অত্যাচার তো দেখছি ভগবান দত্ত চেহারাটার ওপরই। সংসার দেখলে কার সাধ্য হতচ্ছাড়া বলে। আমি কিন্তু অত গুছিয়ে কাজ করতে পারবো না। বলেন তো, আপনার অনারে দাড়িটা কাটিয়ে ফেলি? বাড়িতে একজন মেয়ে এসে অতিথি হয়েছেন, কেবলই মনে হচ্ছে তার জন্য একটা বিশেষ কিছু করি। খুব ঠিক কথা। দেবযানী ঘুরে দাঁড়িয়ে সলজ্জভাবে হাসল। শুধু দাড়ি নয়, সযত্ন রক্ষিত ছেঁড়া ময়লা পোশাকটিকেও এবার বর্জন করুন। এগুলো তো ভান ছাড়া আর কিছু নয়। আপনার চেহারায় কিন্তু ভান করা মানায় না। কি মানায়? সাধুতা, সততা। সত্যি? দুপুরে কি খান আপনি? আমি কীরকম লোক তা কি আপনি জানেন? আচ্ছা, এখানে চাল পাওয়া যায়? একজন মানুষের চরিত্র আপনি যত দূর খারাপ ভাবতে পারেন আমি ঠিক তাই। এমন কোনো অপরাধ নেই যা আমি করতে পারি না। খুনটা বোধহয় বাকি আছে। ফ্রেড বলল, সমস্ত রকম নেশা যত নাম জগতে আছে সব আমি খাই বা পান করি। তাহলে এক কাজ করি, মন্দ কাজ আর করবেন না। আর নেশা শুনেছি মানুষকে বুদ্ধিভ্রষ্ট করে। বুদ্ধির মতো দামি জিনিসকে তো হাতছাড়া করা নেহাত বোকামি। সুতরাং ওটাও বাদ দিন। ব্যাস, তবেই ফুরিয়ে গেল। ঠাট্টা নয়। তা ঠাট্টা কেন? সমাধান করে দিলাম। এখন বলুন, এদেশে চাল পাওয়া যায় কিনা? যায়। ফ্রেড গম্ভীর। মাছ? বাজারে যেতে চান তা নিয়ে যেতে পারি। চলুন। মোট বইতে হবে, দেবযানী বলল। যা একজনের পক্ষে বেশি তেমন ভার আনবেন না। আমি হলাম অবলা মহিলা। আমি খালি হাতে গল্প করতে করতে ফিরব। মোট আপনি বইবেন। মাথায় চিরুনি বুলিয়ে ব্যাগ নিয়ে প্রস্তুত হলো সে। সহজ স্বচ্ছন্দ ভঙ্গি, তার উপরে এই নিরাবরণ প্রস্তুতিটুকু আরও মনোরম। ফ্রেড উপভোগ করল মনে মনে। চাইলে কি না পাওয়া যায় নিউ ইয়র্ক শহরে। পছন্দ মতো সব কিনে রান্না উৎসাহ বেড়ে গেল দেবযানীর। ফ্রেড বলল, তাহলে আপনি রান্না করুন, শহর দেখার দরকার নেই। শহর দেখতে হলে খেতে হয় না এমন তো আমি শুনিনি কখনো। বাইরে খাবো। ঘরে তবে আমি আছি কেন? রান্নার জন্য? নিশ্চয়ই। আচ্ছা, আপনি কি চিরকাল থাকবেন? চিরকাল বলে কিছু নেই। চিরকাল মানুষ বাঁচেও তো না। কিন্তু এই সংসারে আপনি পলক মাত্র। সেটুকুও মিথ্যা নয়। কখনোই নয়। গলায় জোর দিল ফ্রেড। দেবযানী সহাস্যে বলল, তবে আমার বাড়িতে আপনি অতিথি, আমি আপনাকে কাজ করতে দেব না। দেবযানী বলল, কাল রাত্রিবেলায় বাবাকে চিঠি লিখে দিয়েছি। তার ছাত্রনত্রটির বাড়িতে অতিথি হয়ে এসে কেমন দখল করে আছি সব। আপাতত আমি যখন এখানে রাত্রিবাস করছি, আমি বাড়ির মালিক। আপনি আসবেন, খাবেন আর আমার আদেশ মতো চলবেন। বাহ, চমৎকার ব্যবস্থা। তাহলে আর সুখের সীমা কি? সুখী সুখী মুখেই ফ্রেড লম্বা ডিভানটাতে আরাম করে বসল। আস্তে আস্তে বেড়ে উঠল বেলা। দেবযানী স্নানের তাড়া দিল। প্রায় 3 দিন পরে স্নান করতে গিয়ে শুধু স্নানই করল না, দাড়ি গোপ ছেটে দিব্যি ধোপদুরস্ত পোশাক পরে একেবারে ফিট বাবু হয়ে খেতে বসল। নিচু হয়ে খাবার ঠিক করতে করতে মুখ তুলে দেবযানী অবাক। আরে, রাজপুত্র তাহলে অভিশাপ মুক্ত হলো এতদিনে? হাসতে লাগলো সে। ফ্রেড কিন্তু লজ্জায় চুপ। দুপুরে বেরিয়ে সুন্দর শাড়ি পরা সুন্দর মেয়েটির পাশে পাশে পরিচ্ছন্ন পোশাকে পরিচ্ছন্ন চেহারায় হাঁটতে সেদিন খুব ভালো লাগলো ফ্রেডের। ঝাপসা ঝাপসা রোদে দুরন্ত হওয়ায় আকাশের নীলে সেদিন কোনো অশান্তি ছিল না। বিকেল পেরিয়ে ঘরে ফিরল রাত্রিরে। ঘর এখন তার শূন্য নয়, ঘরে তার সঙ্গী আছে। যে সঙ্গী পরিহাসপটু, সুশিক্ষিত, সেবাপরায়ণ, যার মনে এই জগতে বাস করেও কোনো অবিশ্বাস ছায়া ফেলতে পারেনি, কোনো বিকার বাসা বাঁধতে পারেনি, কোনো পাপবোধ এক তিল জায়গা অধিকার করেনি। অ্যালফ্রেড মলোটোভের জীবনে এই প্রথম সন্ধ্যা, যেদিন সে সুস্থ শরীরে বাড়ি বসে রইল, কিছু না করেও কোনো যন্ত্রণায় বিধ্বস্ত হলো না। একসময় ঘড়িতে চোখ বুলিয়ে উঠে দাঁড়ালো সে। 10:30। এবার যেতে হবে। কিন্তু কোথায় যাবে? দেবযানীকে নিয়ে আসার সময় ভেবেছিল রোজ রাত্রে এসে মার্থার কাছে যাবে।
কিন্তু এই মুহূর্তে মন নিয়ে তার কাছে যাওয়া যায় না। তবু বেরিয়ে গেল দরজা খুলে। যাবার সময় ওভারকোটটা নিল। রাত্রিবেলা ভারী ঠান্ডা হয়ে ওঠে পার্কটা। পরের দিন দেবযানী বলল, আমাকে যেতে হবে এবার। অবাক হয়ে ফ্রেড বলল, কোথায়? এখানে যাচ্ছি। ক্যালিফোর্নিয়া? কেন? কতদিন হয়ে গেল? এর মধ্যে কতদিন মনে হচ্ছে আপনার? মনে হোক আর না হোক যেতে তো হবেই। কথা ছিল 7 দিন থাকবেন, বেশি আর বাকি কি? ফ্রেড বলল, অর্ধেকও তো হয়নি। তার কি করা, দরকার তো ফুরিয়ে গেল। যা দেখবার দেখা হলো। হঠাৎ উড়ে এসে জুড়ে বসে অনেক অসুবিধে করা হলো আপনার বাবা লিখেছেন আপনার এখানে থাকার মেয়াদ 7 দিন। আপনার কথা শোনবার জন্য আমি তার অবাধ্য হব না। দেবযানী বলল, কি মুশকিল, কিছু করবার না থাকলেও থাকতে হবে নাকি? কিছু করবার নেই বলল কে আপনাকে? আর কি দেখব বলুন? এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় উঠেছি, চিত্রশালা দেখেছি, সেন্ট্রাল পার্কে ঘুরেছি, হ্যাডসন নদীতে বোট ট্রিপ নেননি। ওসব আর একবার হবে। ফ্রেড বলল, আমি ভবিষ্যতে বিশ্বাসী নই। আমার বিশ্বাসভঙ্গের কারণ ঘটেনি। ফ্রেড বলল, হাতে আরও 4 দিন সময় আছে। ডক্টর বাগচির দেওয়া অভিভাবকত্বের পারমিট আছে, সুতরাং আমি যা বলবো তাই হবে। আচ্ছা, আপনার বক্তব্যটা কি? কাল সন্ধ্যায় কিং লিয়ার দেখতে যাব, আর পরশু কিং লিয়ার? স্থান কাল পাত্র ভুলে প্রায় লাফিয়ে উঠল দেবযানী। টিকিট কোথায় পাবো? আপনি যে বললেন 3 মাস আগে বুক না করলে পাওয়া যায় না। দেবযানীর খুশি দেখে অতি উচ্চ দামে কেনা বিশেষ চেয়ারের টিকিট দুটো যেন সর্বরকমের সার্থক হয়ে উঠল ফ্রেডের পকেটে। সস্নেহে সে দেবযানীর মুখের দিকে তাকিয়ে রইল। একটু পরেই নিভে গেল দেবযানী। একটা বিশেষ কারণেই আমি থাকতে চাইছি না। বিশেষ কারণ? আমার খুব খারাপ লাগছে। কেন? খুব বিশ্রী। কি হয়েছে? ফ্রেড উদ্বিগ্ন হলো। রোজ রাত্রে আপনাকে কোথায় না কোথায় গিয়ে শুতে হচ্ছে। ও এই, জোরে জোরে হেসে উঠল সে। হাসির কথা নয়, আমি জোসেফদের ফোন করেছিলাম, ওরা এখনো ফেরেনি। এলেই চলে যাবেন বুঝি? ওদের আলাদা ঘর আছে। গরিব মানুষের ছোট ঘরে কষ্ট হচ্ছে, এই তো। কখনো সে কথা বলিনি। তবে যেতে চাইছেন কেন? গিয়ে আমার সুখ কি? কাকে আমি চিনি? তবু এখানে এসে আপনাকে একটুও পর বলে মনে হচ্ছে না, একটুও অজানা লাগছে না। মনে হয় এ বাড়িতে আমি একেবারেই আপন। মিসেস মিলারও কি ভালো ব্যবহার করছেন। কিন্তু কোনো কিন্তু নেই। এক কাজ করলে হয় না বলুন? আপনি আপনার ঘরেই তো ঘুমোতে পারেন, আমি এখানে ডিভানে শোব। আলফ্রেড অনেকক্ষণ চুপ করে থাকলো। এই বিশ্বাসের মূল্য দিতে ইচ্ছে করলো তার। মাথা নেড়ে বলল, বেশ তো, তবে একটু তফাৎ থাকবে এই যে ঘরে আপনি আছেন ওটা আপনারই থাকবেন, আমি ডিভানে শোব। দেবযানী ঘোর আপত্তি জানালো, আমি আপনার যে সাইজে কত ছোট, আমার পক্ষে ডিভানটা উপযুক্ত। আপনার পা বেরিয়ে থাকবে। থাক, তবু শুতে হবে? তবু কেন? এইবার আমি এ বাড়িতে রাত্রিবাস করব, সুতরাং আপনার মালিকানা গেল। অতএব আমার কথার উপর কথা নেই। ওসব কোনোর জবাব দিতে বাধ্য থাকব না। শোবার ঘর আর বসার ঘরের মধ্যে মার্কিন মুলুকের হ্যাল ফ্যাশন অনুযায়ী দরজা ছিল না, কেবলমাত্র মোটা একটা পর্দার ব্যবধান। শেষ পর্যন্ত ফ্রেড ডিভানেই শুল। দেবযানী পেতে দিল বিছানা, নিজে ঘরে শুল। প্রথম যেদিন এ বাড়িতে এসেছিল একটু একটু ভয় ছিল মনে। এখন সে নির্মল নিঃশঙ্ক চিত্তে মাত্র একটি পর্দার ব্যবধানে দিব্যি আরামে ঘুমিয়ে রাত কাটিয়ে দিল। ফ্রেডের কিন্তু ঘুম এলো না অনেকক্ষণ। একটা মেয়েকে এক বিন্দু না ছুঁয়ে যে কত রোমাঞ্চিত হওয়া সম্ভব এই নতুন এবং ভয়ঙ্কর অভিজ্ঞতায় সে আবিষ্ট হয়ে রইল। পাশের ঘরে দেবযানীর ঘুমন্ত নিঃশ্বাস নির্জন ঘরে তার শরীরে রন্ধে রন্ধে আনন্দ সঞ্চার করল। তার অশান্ত বিক্ষুব্ধ জীবন স্বর্গের সুধায় ভরে গেল। কিন্তু দিন কেটেই যায়। 7 দিন কাটতে আর সময় লাগলো কই। দেবযানী চলে যাবার সময় এলো। সকাল থেকে বুকটা যেন ভার লাগলো ফ্রেডের। দেবযানী টুকটাক গুছিয়ে নিচ্ছে তার জিনিসপত্র। তার মুখে কোথাও কোনো বিশেষ ভাবান্তর অনেক চেষ্টা করেও লক্ষ্য করতে পারছিল না ফ্রেড। তার দুঃখ হচ্ছিল। একসময় মুখোমুখি দাঁড়িয়ে বলল, আপনি কি জানেন নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া কত দূর? দেবযানী মাথা নাড়ল। শুনেছি 3000 মাইল। 3000 মাইল কত দূর তা জানেন?
ভারতবর্ষ থেকে কত দূর এসেছি তা জানেন? না, জানে না। জানবার দরকার কি ফ্রেডের? তার কাছে এখন 3000 মাইল দূরত্বের চেয়ে বেশি দূর আর কি আছে জগতে? রাগ করে সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। রাত 8টায় প্লেন ছিল। অনেকটা আগেই দেবযানী ব্যস্ত হয়ে চলে এলো এয়ারপোর্টে। কি বিশাল এয়ারপোর্ট! আসবার দিন সে কিছুই দেখেনি। মনের জানলা দিয়ে কেবল কলকাতার দিকেই তাকিয়েছিল। আজ চোখ মেলে চোখ বিস্ফারিত হয়ে গেল। ফ্রেড তাকে ঘুরে ঘুরে দেখালো সব। তাজা রক্তের মতো গোলাপ কিনে দিল একগুচ্ছ। তারপর লাউডস্পিকারে যাত্রীদের জন্য ঘোষণা বেজে উঠল। হকচকিয়ে তাড়াতাড়ি পা বাড়িয়েছিল দেবযানী। তারপরেই ফিরে দাঁড়ালো। মুখ তুলে তাকালো ফ্রেডের দিকে। আস্তে জলে ভরে উঠল বড় বড় চোখ দুটি। ফ্রেড ঢোক গিলল, একটু হাসল, হাত বাড়িয়ে হাত চাপ দিল একটু। গাঢ় গলায় বলল, এই ভালো। একটু পরে প্লেন যতক্ষণ না আকাশে উঠল দাঁড়িয়ে রইল। তার চোয়াল ব্যথা করছিল। বুঝতে পারছিল হাজার অত্যাচারেও তার হৃদয় তাকে ছেড়ে যায়নি। সময় এবং সুযোগ মতো নির্মমভাবে প্রতিশোধ নিচ্ছে। একটা ভীষণ শব্দে অত বড় জাহাজটা হাওয়াই বাজির মতো কখন ওপরে উঠে গেল। দুটো আলোর বিন্দু দপদপ করলো কিছুক্ষণ, তারপর মিলিয়ে গেল অন্ধকারে। কেমন লাগলো আজকের গল্পটা? যদি ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ার করুন। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার একটা গল্প নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।